অ্যাপটা রান করতে পারছি শেষ পর্যন্ত। হ্যাঁ, যে কোনো একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্রিয়েট করার পর, বিশেষ করে যদি আমরা এমটি অ্যাক্টিভিটি নিয়ে ক্রিয়েট করি, তারপরে যদি রান দেই তাহলে এরকম আসে একটা হোয়াইট স্ক্রিন, একটা ব্লু অ্যাপ বার। ব্লু বিকজ বাই ডিফল্ট এটা কালার ব্লু দেওয়া আছে, যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি। চাইলে অ্যাপ বারটা ফেলে দিতে পারি। অ্যাপ বারটা বাই ডিফল্ট থিমের সাথে দেওয়া আছে, আমরা চাইলে ফেলে দিয়ে নতুনভাবে আলাদা করেও নিতে পারি। আস্তে আস্তে এগুলো সবই দেখবো ইনশাল্লাহ। আর এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ বা একটা টেক্সট, এবং আমরা জানি যে আমাদের ইউআই এলিমেন্ট গুলো থাকে এক্সএমএল ফাইলে। তো আমরা একটু মেইন অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইলে যেয়ে দেখি। তো যখন এক্সএমএল ফাইলে আসলাম, আর সাধারণত অ্যাক্টিভিটির সাথে যে এক্সএমএল ফাইলগুলো থাকে এটার নামটাও প্রায় সিমিলার হয়। অ্যাক্টিভিটির নাম যদি হয় মেইন অ্যাক্টিভিটি, এক্সএমএল এর নাম হবে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। যদি অ্যাক্টিভিটির নাম হয় লগইন অ্যাক্টিভিটি, তাহলে এক্সএমএল এর নাম হবে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর লগইন। ওকে, তো এক্সএমএল ফাইলটা আমরা অ্যাকচুয়ালি তিনটা মোডে দেখতে পারি, বা এক্সএমএল ফাইলে তিনটা মোডে কাজ করতে পারি। একটা হচ্ছে ডিজাইন মোড, এখানে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করা যায় সরাসরি। আরটা হচ্ছে স্প্লিট মোড, অর্থাৎ অ্যাকচুয়াল এক্সএমএল কোডটাও আমি দেখতে পারতেছি, প্লাস এখানে আমি একটা প্রিভিউ দেখতে পারতেছি, চাইলে এখানেও করা যায়। আরটা হচ্ছে শুধুই কোড, এক্সএমএল কোড। আমরা কখনো কখনো ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করব, কখনো সরাসরি কোডেও কাজ করব, ডিপেন্ড করে আমি কোন ধরনের লেআউট নিয়ে কাজ করতেছি তার উপরে। আপনি সারা জীবন ড্র্যাগ এন্ড ড্রপ করেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সারা জীবন কোডেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোডটা আরো তাড়াতাড়ি হয়। ট্রু ফ্যাক্ট হচ্ছে কোড দেখবেন বেশি তাড়াতাড়ি হয়, কারণ ড্র্যাগ এন্ড ড্রপ অনেক সময় ফাইন টিউনিংটা ওইভাবে হয় না। কোডে আপনাকে আসতেই হবে কোন এক পর্যায়ে। তো আমাদের দুইটাতেই পারদর্শী হতে হবে। আর এত কোড আসলে টাইপ করা লাগে না, সামান্য কিছু টাইপ করলে দেখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে হিন্ট আসা শুরু করে। সাজেশন থেকে আপনি জাস্ট এন্টার দিবেন সিলেক্ট করে, কিছুই করতে হবে না। আচ্ছা, এই যে এক্সএমএল ফাইলটা, এই মুহূর্তে এই এক্সএমএল ফাইলে কি আছে? বাম পাশে দেখেন কম্পোনেন্ট ট্রি নামে একটা উইন্ডো আছে, যেখানে একটা লেআউট দেখা যাচ্ছে, কনস্ট্যান্ট লেআউট, তার আন্ডারে একটা টেক্সট ভিউ। এবং টেক্সট ভিউতে সিলেক্ট করলে দেখেন যে এরকম টেক্সট ভিউটা সিলেক্ট হয়ে আছে, এবং টেক্সট ভিউয়ের চারপাশে এরকম দড়ি দিয়ে বাঁধা আছে, তাই না? যেটাকে আমরা কনস্ট্যান্ট বলে থাকি। আমরা চাইলে এটাকে প্লাস বাটন ক্লিক করে এরকম জুম করতে পারি, জুম আউট করতে পারি। অনেকে এখানে দুইটা স্ক্রিন আসে, আরেকটা ব্লু কালারের। সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে ডিজাইন এন্ড ব্লুপ্রিন্ট আমি যদি এখানে দিই তাহলে দুইটাই আসবে। এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট। অ্যাকচুয়ালি ভিউ কতখানি জায়গা নিচে না নিচে আরো কিছু ডিটেইলস থাকে। চাইলে দুটো দিয়ে কাজ করতে পারেন, চাইলে যে কোনো মানে শুধু ডিজাইনও করতে পারেন, খুব একটা ডিফারেন্স নেই। তো এই এক্সএমএল ফাইলে যে টেক্সট ভিউটা নেওয়া আছে, এই টেক্সট ভিউতে সিলেক্ট করলে, বা আপনি যদি কনস্ট্যান্ট লেআউটে সিলেক্ট করেন, বা এখানে যে ভিউগুলো থাকবে যেটাতেই সিলেক্ট করেন না কেন, রাইট হ্যান্ড সাইডে দেখবেন সেটার অ্যাট্রিবিউট প্যানেল আছে। যেমন আপনি যদি টেক্সট ভিউটা সিলেক্ট করেন, তাহলে দেখেন টেক্সট ভিউয়ের যে অ্যাট্রিবিউট প্যানেল, প্রথমে একটা আইডি ফিল্ড, যেটা এই মুহূর্তে এমটি আছে, অর্থাৎ এই টেক্সট ভিউতে কোনো আইডি দেওয়া নাই। তারপরে দেখেন তার ডিক্লেয়ার অ্যাট্রিবিউটস, দেখেন এই যে লেআউট উইডথ কত, র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্ট মানে কি? যেমন দেখেন এই যে টেক্সট ভিউটা আমি যখন সিলেক্ট করছি, এখানে একটা চারপাশে একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে না? তার মানে এটাই বোঝাচ্ছে যে এই মুহূর্তে টেক্সট ভিউটা কতখানি জায়গা নিছে। সো উইডথ হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্ট মানে হচ্ছে যতটুকু কন্টেন্ট ততটুকু তার উইডথ হবে, বা ততটুকুই তার সাইজ হবে। আপনি যদি এটাকে চেঞ্জ করে র‍্যাপ কন্টেন্ট থেকে দেখেন ম্যাচ প্যারেন্ট বা ম্যাচ কনস্ট্রেইন্ট একটা অপশন আছে, এটা দিলে কি হবে বলতে পারেন?
পুরো স্ক্রিনটা নিয়ে নিছে না উইথ, এবং টেক্সটটা লেফটে চলে আসছে, এতক্ষণ সেন্টারে ছিল। আসলে সেন্টারে ছিল টেক্সট ভিউটা, আগে সেন্টারে ছিল টেক্সট ভিউটা, এই কারণে টেক্সটটাকেও সেন্টারে দেখছি। কিন্তু এখন টেক্সট ভিউটা তো পুরো উইথ নিয়ে নিছে, একে কি আর ডানে বায়ে মুভ করা যাবে? এবং বাই ডিফল্ট অনুযায়ী টেক্সটের অ্যালাইনমেন্ট লেফট থেকে শুরু হয়। আমাকে যদি এখন স্টিল এই মুহূর্তে এই টেক্সটটাকে সেন্টারে আনতে হয়, আমাকে কি করতে হবে? একটা অ্যালাইনমেন্ট, তখন টেক্সটটাকে মুভ করতে হবে, নট দ্য টেক্সট ভিউ। তাহলে কি অ্যাট্রিবিউট আছে এখানে খুঁজতে হবে। তাহলে এখানে দেখেন নিচে যদি স্ক্রল করেন, যে অল অ্যাট্রিবিউটস, টেক্সট ভিউতে, একটা টেক্সট ভিউতে আপনি যত অ্যাট্রিবিউট অ্যাড করতে চান সব এখানে আছে। এখন কোনটা কাজ করবে আসলে এটাকে যদি সেন্টারে আনতে চাই? যেমন আমরা ওয়ার্ডে কাজ টাজ করি, অ্যালাইনমেন্ট সম্পর্কে এই টার্মগুলোর সাথে পরিচিত। তো অ্যালাইনমেন্ট বলে কিছু আছে এখানে? আছে? দেখি না তো। গুড, সার্চ দিয়ে দেখতে পারেন, এই যে এখানে উপরে সার্চ অপশন আছে, অ্যালাইনমেন্ট। দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট নামে একটা পাওয়া গেছে কিছু, তাই না? ড্রপ ডাউন ইয়া করলে দেখেন টেক্সট এন্ড, ভিউ এন্ড, সেন্টার। দেখি সেন্টার দিলে কি হয়। চলে আসছে, সেন্টারে চলে আসছে। এরকম যত অ্যাট্রিবিউট অ্যাড করবেন এক্সএমএল কোডেও কিন্তু চেঞ্জ হবে। খেয়াল করে দেখেন, আমি যদি এখন কোডে যাই, এই নতুন জিনিসটা অ্যাড হয়ে গেছে, এটা আগে ছিল না। সো আপনি ওখানে চেঞ্জ না করে এখানেও যদি সরাসরি এভাবে যদি লেখেন, সাপোজ টেক্সট অ্যালাইনমেন্ট, এই দেখেন সাথে সাথে সাজেশন চলে আসে। এন্টার দেন, কি কি অপশন আছে, এই যে সেন্টার, গ্র্যাভিটি, ইনহেরিট, টেক্সট। সো আমরা চাইলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি, একই কথা। এখান থেকে চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানেও তার ইম্প্যাক্টটা পড়বে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই টেক্সট ভিউতে এই যে টেক্সটটা দেওয়া আছে, এখান থেকে মূলত আমার এই যে এটা দেখতে পারতেছি হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে যা টেক্সট দিবেন সেটাই এখানে দেখা যাবে। সাপোজ আমি এই টেক্সটটা বেশি ছোট দেখাচ্ছে, এটাকে একটু বড় করতে চাই, এখান থেকে যেমন টেক্সট সাইজ নামে একটা পাবেন, টেক্সট সাইজ। ওকে, কোন একটা টেক্সট ভিউয়ের ডিফল্ট টেক্সট থাকে হচ্ছে 14 পিক্সেল, না কিন্তু এখানে চাইলে পিক্সেলও দেওয়া যায়, কিন্তু আমরা এখানে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল ব্যবহার করি, অ্যাডাপটিভ পিক্সেল ব্যবহার করি। যেমন আমি বলবো এখানে সেট 25 এসপি, স্কেল ইন্ডিপেন্ডেন্ট। সাধারণত ফন্ট সাইজের ক্ষেত্রে বা টেক্সটের সাইজের ক্ষেত্রে এসপি ব্যবহার করি, কিন্তু যদি ডাইমেনশন অর্থাৎ কোনো একটা ভিউ এর উইডথ কত হবে, হাইট, দেখেন এখানে কিন্তু ডিপি লেখা, তাই না? উইডথ হাইটের ক্ষেত্রে ডিপি, কিন্তু টেক্সট সাইজের ক্ষেত্রে এসপি। এরা মূলত একই কাজই করে, কিন্তু টেক্সটের জন্য আমরা স্কেল ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করি, আর ডাইমেনশনের ক্ষেত্রে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল ব্যবহার করি। ডিপি আর এসপি কেন ব্যবহার করি? আমরা সরাসরি পিক্সেলও দিতে পারতাম, কিন্তু পিক্সেল দিলে সমস্যা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিভাইসগুলোতে এক একটা এক এক সাইজ, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি, আবার ট্যাব আছে, তাই না? তো দেখা যাবে যে একটা টেক্সট ছোট ডিভাইসে ঠিকই দেখাচ্ছে, কিন্তু যখন ট্যাবে গেছি তখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, একদম ছোট্ট হয়ে গেছে। সো আমি যদি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করি বা এই যে এসপি ব্যবহার করি, ছোট্ট ডিভাইসে টেক্সটটা ঠিক যেমন দেখাবে, বড় ডিভাইসে গেলে ঠিক ওই অনুপাতে সেটাও বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবং এই যে এটার সাইজ যে বাড়ালাম, এটা কিন্তু এখন এই যে স্প্লিট এখানেও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দেই। এটাকে যদি কোনো একটা কালার দিতে হয়, টেক্সটের কোনো একটা কালার, বা টেক্সটটাকে একটু বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, এরকম করা যাবে? কি দিয়ে? টেক্সট স্টাইল দিলাম, মনে করেন বোল্ড, ওই যে বোল্ড হয়ে গেছে। যদি কালার দিতে চাই, কালার টাইপ করেন, চলে আসবে টেক্সট কালার। কালার কি দিব? বোল্ড আর ইটালিক যদি করতে চান, দুইটাই করতে চান, এই যে বোল্ড দিবেন, পাইপ সিম্বল, ইটালিক, দুটাই হয়ে যাবে।
আচ্ছা, কালার কি দিব? কালার আপনি এখানে কালার কোড ব্যবহার করতে পারেন, সরাসরি হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করতে পারেন। যেমন আমি দিলাম যে কি দেই, কিছু একটা দিলাম, রেড, গ্রিন, ব্লু, কিছু একটা দিলাম। হ্যাঁ, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আপনি আরজিবি যে কোনো ভ্যালু দিতে পারেন। যদি সবগুলো এফ দেন তার মানে কি পুরো সাদা, আর যদি সবগুলো জিরো দেন ফুল ব্ল্যাক। চাইলে কালারগুলো বিভিন্ন কালার কোড এরকম কম্বাইন করে করে আমরা বিভিন্ন কালার সেভ করে রাখতে পারি এবং ওখান থেকে পরে ব্যবহার করতে পারি। যেমন কষ্ট করে এত কালার ব্ল্যাক এরকম জিরো জিরো না দেওয়ার দরকার নেই, অলরেডি ব্ল্যাক কালার ডিফাইন করাই আছে। দেখেন আমি শুধু ব্ল্যাক টাইপ করতেছি, দেখাচ্ছে @color/black, এন্টার দেন, ওই ব্ল্যাকই হবে। এটা কোত্থেকে আসলো? যদি এরকম কনফিউশন থাকে যে কোত্থেকে আসলো, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করবেন, যেখানে ডিফাইন করা আছে ওই ফাইলে আপনাকে নিয়ে যাবে। দেখেন colors.xml নামে একটা ফাইল আছে, ওখানে বিভিন্ন কালার ডিক্লেয়ার করা, পার্পল 200, পার্পল 500, পার্পল 700, এগুলো এই যে এই কালারগুলোই কিন্তু আমার এই যে অ্যাপ বারের কালার, নোটিফিকেশন বারের কালার। আপনি যদি এখন এগুলো চেঞ্জ করে দেন এগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট এইভাবে চেঞ্জ করা উচিত না। যেটা ডিফাইন করা আছে ডিফাইন করা আছে, আপনাকে যদি চেঞ্জ করতে হয় আপনি আরেকটা বানান, আপনি নতুন একটা কালার নেন। ওকে, অবশ্যই আছে, যে পাশে যে দেখতেছেন না, ক্লিক করেন। colors.xml ফাইলটা কোথায় থাকে আসলে? এটা থেকে রিসোর্স ফোল্ডারের মধ্যে। রিসোর্সের ভিতরে দেখেন ভ্যালুজ, ভ্যালুজের ভিতরে colors.xml, এই সেই ফাইল। আপনি আপনার মন মতো বিভিন্ন কালার কালার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আমরা সবসময় নেগলেক্ট করি, আমরা উল্টাপাল্টা কালার দেই, কিন্তু কালারের একটা কম্বিনেশন আছে কিন্তু, তাই না? সো আপনাদের উচিত ম্যাটেরিয়াল গাইডলাইন গুলো ফলো করা। আপনি যদি যেমন ম্যাটেরিয়াল ডিজাইন গুগলে সার্চ করেন, তাহলে আপনাকে material.io এই সাইটে নিয়ে যাবে। ম্যাটেরিয়াল ডিজাইন, ম্যাটেরিয়াল ডিজাইন, এখানে যাওয়ার পর দেখেন কালার, ম্যাটেরিয়াল ফাউন্ডেশন, কালার, তারপর হচ্ছে দ্য কালার সিস্টেম। মোস্টলি সব থিওরিটিক্যাল জিনিসপত্র, তবে নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে মেবি এইরকম জিনিসপত্র পাবেন সব। দেখেন এটা সব রেডের বিভিন্ন কম্বিনেশন, হ্যাঁ, এবং কালার কোড সহ দেওয়া আছে, তাই না? বিভিন্ন কালার। হ্যাঁ, এটা material.io। ম্যাটেরিয়াল ডিজাইন, বারবার একটা টার্ম বলো, ম্যাটেরিয়াল ডিজাইন, এটা কিন্তু কোনো উইজেট না বা এটা কোনো ইউআই এলিমেন্ট না। ম্যাটেরিয়াল ডিজাইন একটা কনসেপ্ট, অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের ফলো করা উচিত। অ্যাপ বারের কালার কি হওয়া উচিত, অ্যাপ বারের কালার হলে নোটিফিকেশন বারের কালারটা কি হওয়া উচিত, তারপর আপনার বাটনের কালারগুলো কেমন হওয়া উচিত, এলিভেশন কতখানি হওয়া উচিত, হেডিং, মনে করেন যে টাইটেল, তারপরে সাব হেড আছে, হেডলাইন 1 2 3 4, এগুলো টেক্সট সাইজ কত হওয়া উচিত, প্যাডিং কতখানি হওয়া উচিত, অ্যালাইনমেন্ট কেমন হওয়া উচিত, এসব সবকিছু নিয়েই ম্যাটেরিয়াল গাইডলাইন্স। তবে আমাদেরকে এত কিছু মেনটেন করতে হয় না। ম্যাটেরিয়াল ডিজাইন গাইডলাইন ফলো করে এমন কিছু ইউআই এলিমেন্ট অলরেডি বানানোই আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি অটোমেটিক্যালি মার্জিন, প্যাডিং, শ্যাডো অটোমেটিক্যালি চলে আসে। এবং এই জিনিসগুলোই ব্যবহার করতে হলে যে আপনার এপিআই লেভেল মিনিমাম 21 হতে হবে, ঠিক আছে? আরো গুগলে সার্চ করতে পারেন যে কালার কম্বিনেশন কোন কালারের সাথে কি কি যায়। এক্সাক্ট সাইট আমার মনে নাই, তবে গুগলে সার্চ করলেই পাবেন। হ্যাঁ, যেমন আমি যদি এখানে লিখি কালার কম্বিনেশন, অর্থাৎ আপনার অ্যাপে আপনি কি কি কালার, আপনি যেমন আপনি যদি একটা ফুড ডেলিভারি অ্যাপ, সাধারণত ফুড অ্যাপগুলোর কালার কেমন হয়? ব্ল্যাক হয়?
পিঙ্ক হয়, সাধারণত গ্রিন টাইপের কিছু একটা হয়, দেখবেন যে গ্রিনের প্রাধান্য বেশি থাকে, ফুড আইটেম গ্রিন। এখন কেউ ইয়েলো দিতে পারে, সেটা তার ব্যাপার। হ্যাঁ, পিঙ্ক কালার দিয়ে থাকে, এক্স্যাক্টলি। সো আপনাকে ফার্স্ট চুজ করতে হবে যে আপনি কোন কালারের প্রাধান্য বেশি রাখতেছেন বা রাখতে চান। তারপরে আপনাকে সবসময় তার ওটাই মানে একটা কালারই তো ব্যবহার করবেন না আপনি, আর ওই কালারের সাথে আর কি কি কালার ম্যাচ করে সেটাও তো আপনাকে ওইভাবে ইয়ে করতে হবে, তাই না? যেমন ব্লু এর সাথে কি ইয়েলো যায় খুব ভালো, ব্লু এর সাথে ইয়েলো, হ্যাঁ, ব্রাজিলের জার্সির মতন হয়ে যাবে না? হ্যাঁ, এই যে যেমন ডিজাইন উইজার্ড, তারপরে 99 ডিজাইনস, এসব সাইটে গেলে না এরকম কম্বিনেশন পাবেন যে কোন কালারের সাথে কোন কালারগুলো যায়, এরকম গ্রুপিং করা থাকে, কোড সহ দেয়া থাকে। আপনি এখান থেকেও কিন্তু খুব ইজিলি এগুলো করতে পারবেন। এগুলো প্রাইমারিলি এতটা ইম্পর্টেন্ট না, বাট এগুলো কিন্তু আলটিমেটলি ম্যাটার করে। আপনি যখন ঠিক আছে শেখার জন্য আপনি এগুলা আপাতত একটু অ্যাভয়েড করতে পারেন, আগে কোর কম্পোনেন্টগুলো শিখে নেন, হ্যাঁ, আর্কিটেকচারগুলো শিখে নেন, একটা অ্যাপ কিভাবে বানাতে হবে, কোডগুলোকে কিভাবে সেপারেট করতে হবে, কোন ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো শিখে নেন। কিন্তু প্লে স্টোরে তোলার সময় চেহারা কিন্তু সুন্দর করতে হবে, নাহলে ভিতরে যতই জাঁকজমকপূর্ণ থাকুক না কেন, যত ফিচার থাকুক না কেন, চেহারা যদি খারাপ হয়, ইউজার প্রথমেই ধরে নেবে এটা একটা ভুয়া অ্যাপ, বাঙালিরা বানাইছে, ভিতরে কিচ্ছু নাই, ক্র্যাশ করবে, এসব মনে করবে। অনেক অ্যাপ আছে চালাইতে গেলে 10 বার ক্র্যাশ করে, কিন্তু এত সুন্দর ডিজাইন, এত সুন্দর অ্যানিমেশন, মানুষ ওটাকে তখন মনেই কিছু করে না, আচ্ছা ক্র্যাশ করছে, সুন্দর তো আছে। যেমন ফেসবুক ক্র্যাশ করলে কি আপনি মাইন্ড করবেন? মাঝে মাঝে ফেসবুক কিন্তু ক্র্যাশ করে, আগে অনেক করতো, কিন্তু আমরা কিছু মনেই করতাম না, কিন্তু আমাদের অ্যাপ ক্র্যাশ করলে অনেক গুনাহ হয়ে যায়, আমাদের অ্যাপ খারাপ, এই সেই, তাই না? এখন এটা কি বলবো, হয়তো বা এমন কোন ফিচার দিছে এই ইউজার মানে বারবার সেই অ্যাপে ফেরত আসতেছে, চেহারা হয়তো অতটা ইয়া না। না, ইউনিক, আসলে ইউনিক কোনো কিছুই তো ইউনিক না। আপনি একটা অ্যাপ তো আপনি এমন একটা অ্যাপ দেখান যেটা একেবারেই ইউনিক, ওরকম আর কোনো অ্যাপই নাই, এরকম দেখাতে পারবেন? সবই একই সেম, একটা ক্যাটাগরির আন্ডারে পড়ে, সব ই কমার্স অ্যাপ, কোনো ফিচার খালি একটু কম বেশি, কিন্তু একদম ইউনিক কিছু এরকম কিন্তু খুব একটা পাবেন না। যদি বের হয়েও যায়, মনে করেন কেউ এমন একটা কিছু আবিষ্কার করলো, মনে করেন আপনি একটা এমন ইউনিক কনসেপ্ট আবিষ্কার করছেন, প্লে স্টোরে তুলে দিয়েছেন, 7 দিনের মাথায় দেখেন ওরকম আরো 100টা অ্যাপ বের হয়ে গেছে আপনার ওই কনসেপ্ট থেকে কপি করে, এবং আপনার থেকে বেটার হয়ে গেছে সেটা, আরো নতুন নতুন ফিচার অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, সো এই যে ডিজাইন করা, আমরা ডেভেলপার, আমাদের ডিজাইন ভালো হবে না, এটা খুব স্বাভাবিক। তো আপনারা যখন ডিজাইন করবেন, অন্য অ্যাপ দেখে নিবেন একটু, যে এই যে আমি যে অ্যাপটা বানাচ্ছি, একটা মনে করেন যে একটা রাইড শেয়ারিং অ্যাপ বানাচ্ছি, সো আপনি আগে একটু উবার অ্যাপটা দেখে নেন, তারা বাটনটা কোথায় কি রাখছে, ফিচারগুলো কিভাবে রাখছে, ডিজাইনটা কেমন, ওটার থেকে বেটার করতে হবে আপনাকে। একটা জিনিস দেখে হুবহু তো করা উচিত না, ওটাকে মডিফাই করা উচিত, এবং মডিফাই করলে যেন বেটার হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা কালারও একটা দিয়ে দিলাম, আর কি কি দেওয়া যায়? হ্যাঁ, টেক্সটে ব্যাকগ্রাউন্ড দিবেন, টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় তো, দেখেন যে কোনো টেক্সট, যে কোনো ভিউতেই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন, যে কোনো ভিউ, সেটা টেক্সট ভিউ হোক, ইমেজ ভিউ হোক, লিনিয়ার লেআউট, যে কোনো লেআউট, ব্যাকগ্রাউন্ড একটা অপশন পাবেন। এখানে একটা কালার দিয়ে দেন, এখানে কি দিবেন? যেমন যে পার্পল, যে যা যা আছে, যে পার্পল দিয়ে দিলাম, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা পুরো স্ক্রিনটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, পুরা ব্যাকগ্রাউন্ডটা কে রিপ্রেজেন্ট করতেছে এখানে? কনস্ট্রেন্ট লেয়ার।
তার মানে পুরো লেআউটের কালার চেঞ্জ করতে হবে। এবং কনস্ট্যান্ট লেআউটটা দেখেন, এটা কিন্তু আর র্যাপ কন্টেন্ট না, এটা কি ম্যাচ প্যারেন্ট। সো এখানে যে বলতেছি ম্যাচ প্যারেন্টটা কি? এখানে প্যারেন্টটা কে আসলে? কনস্ট্যান্ট লেআউটের উপরে আর কিছু আছে? তাহলে প্যারেন্টটা কে? যেমন টেক্সট ভিউটা কার ভিতরে রাখা? তাহলে আমি যদি বলি যে এর হাইট হবে ম্যাচ প্যারেন্ট, তাহলে এখানে প্যারেন্টটা কে? কনস্ট্যান্ট লেআউট। গুড, কারণ টেক্সট ভিউ কনস্ট্যান্ট লেআউটের আন্ডারে আছে। সো আমি যদি এখানে বলি ম্যাচ প্যারেন্ট, তাহলে এই প্যারেন্ট বলতে কনস্ট্যান্ট লেআউটকে বোঝাচ্ছে। অর্থাৎ কনস্ট্যান্ট লেআউটের যতখানি উইডথ টেক্সট, যতখানি হাইট টেক্সট ভিউর হাইটে ততখানি হবে। এবং খেয়াল করে দেখেন টেক্সট ভিউর হাইটটা এখন কি পুরো স্ক্রিন হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন কনস্ট্যান্ট লেআউটের হাইট যদি সাপোজ 200 ডিপি করে দেই, তাহলে এখানে যে দিলাম ম্যাচ প্যারেন্ট, তাহলে টেক্সট ভিউর হাইট কত এখন? 200 ডিপি। কারণ প্যারেন্ট বলতে কনস্ট্যান্ট লেআউটকে বোঝাচ্ছে, কনস্ট্যান্ট লেআউটে যতখানি হবে এটা ততখানি হবে। আর যদি লেআউটে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চান, এই যে লেআউটে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিবেন। ওকে, সাধারণত রুট লেআউটটা অর্থাৎ টপ মোস্ট যে লেআউটটা থাকে সেটা ম্যাচ প্যারেন্টই থাকে। আর এখানে প্যারেন্ট বলতে পুরো স্ক্রিনটা বোঝাচ্ছে। ওকে, এটা তো কেবল একটা টেক্সট। আর একটা টেক্সট যদি নিতে হয় কি করতে হবে? আর একটা টেক্সট ভিউ লাগবে, তাই না? কিভাবে নিব? একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি, হ্যাঁ একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি। আর আমরা এখন কনস্ট্যান্ট লেআউটে আছি। আজকে লেআউট নিয়ে কোনো মানে কথাবার্তাই বলবো না। আর কনস্ট্যান্ট লেআউটের ডিটেইলস আরো পরে করব। কনস্ট্যান্ট লেআউটে অনেক কিছুই করা যায়, আর লেআউটের অভাব নাই। লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, কনস্ট্যান্ট লেআউট, ফ্রেম লেআউট, হ্যাঁ, স্ক্রল ভিউ লেআউট, অনেক কিছুই আছে। মনে রাখবেন, একটা ডিজাইন আপনার সামনে যদি কোনো একটা ডিজাইন থাকে, সেটা কিন্তু আপনি যে কোনো লেআউট দিয়ে করতে পারবেন। হয়তোবা কোনো লেআউট দিয়ে করলে ইজি হবে, আর কোনো লেআউট দিয়ে করলে কঠিন হবে। এমন হতে পারে 2-3টা লেয়ার একখানে কম্বাইন করে নেস্টিং করে কাজ করতে হবে। তবে মনে রাখবেন যে কনস্ট্যান্ট লেআউটটা হচ্ছে কমপ্লেক্স ডিজাইন করার জন্য, অর্থাৎ অ্যালাইনমেন্ট গুলো এমন ভাবে যে এটাকে না ভার্টিক্যালি বলতেছি না হরিজন্টালি বলতেছি, ডায়াগোনালি রাখতে হবে, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ কমপ্লেক্স ডিজাইনের জন্য সাধারণত কনস্ট্যান্ট লেআউটটা ব্যবহার করা হয়। দিস ইজ অ্যান আপগ্রেড অফ রিলেটিভ লেআউট। অর্থাৎ রিলেটিভ লেআউটের আপগ্রেডেড ভার্সনটাই হচ্ছে কনস্ট্যান্ট লেআউট। আচ্ছা, কনস্ট্যান্ট লেআউট কিভাবে কাজ করে, কনস্ট্যান্ট ওইসব একটু পরে আলোচনা করি। তার আগে কনস্ট্যান্ট লেআউটের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। এই যে কনস্ট্যান্ট লেআউটটা সিলেক্ট করলাম, এর ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া হয়েছিল যে ব্যাকগ্রাউন্ড কালার সামথিং। এটা না দিয়ে এটাকে একবারে নান দেওয়া যায় কেমনে? নান বলে কিছু আছে? নান বলে তো কিছু নেই, হোয়াইট দিয়ে দিই তাহলে। ওকে, তো কনস্ট্যান্ট লেআউটের মধ্যে জাস্ট একটা বেসিক রুলস বলি কনস্ট্যান্ট লেআউট নিয়ে। যদি আমরা সাধারণত শুরু করি লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, তারপরে যে কনস্ট্যান্ট লেআউট শুরু করি। তবে কনস্ট্যান্ট লেআউটের একটা বেসিক রুলস হচ্ছে কনস্ট্যান্ট লেআউটের ভিতরে যে চাইল্ডগুলো থাকবে সেগুলোতে কনস্ট্রেন্ট দিতে হবে। যে শিকলের মতন জিনিসগুলো দেখতেছেন, এগুলোকে কনস্ট্যান্ট বলা হয়। আর একটা শিকলগুলো ভালো করে বোঝানোর জন্য এই টেক্সট ভিউর উইডথটাকে আমি আবারও র‍্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। ওকে, সো কনস্ট্যান্ট লেআউটের মধ্যে যদি কোনো ভিউকে রাখতে হয়, সেই ভিউকে মিনিমাম একটা হরিজন্টাল কনস্ট্যান্ট এবং আরেকটা ভার্টিক্যাল কনস্ট্যান্ট দিতেই হবে। এটা হচ্ছে নাম্বার 1 রুল। কনস্ট্যান্ট লেআউটের নাম্বার 1 রুলস, কনস্ট্যান্ট লেআউটের চাইল্ড হিসেবে যদি কোনো ভিউকে রাখতে হয়, সেই ভিউকে অ্যাটলিস্ট একটা হরিজন্টাল কনস্ট্যান্ট, একটা ভার্টিক্যাল কনস্ট্যান্ট দিতে হবে। এখানে হরিজন্টাল কনস্ট্যান্ট কয়টা আছে? লেফট, রাইট। আর ভার্টিক্যাল কি আছে? টপ, বটম। তার মানে আমি যদি এখান থেকে লেফটটা কেটে দেই আর বটমটা কেটে দেই, তাহলেও কোনো সমস্যা নেই, কোনো এরর আসবে না। কারণ মিনিমাম একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল দেওয়া আছে। কিন্তু আমি যদি এটাও কেটে দেই, এখন এখানে এরর দেখাচ্ছে, বলতেছে যে মিসিং কনস্ট্যান্ট ইন কনস্ট্যান্ট লেআউট।
তাই না? তো আমি যদি এটাও কেটে দিই আরো এরর দেখাবে। ওকে, এবং আপনি এটাকে কিন্তু যে কোনো জায়গায় প্লেস করতে পারতেছেন এই মুহূর্তে। দেখে মনে হচ্ছে এখানেই থাকবে, কিন্তু একটা রান দিয়ে দেখেন এই মুহূর্তে ক্র্যাশ করবে না, এত খারাপ না, ক্র্যাশ করবে না। মনে করেন আমি কোনো কনস্ট্যান্টে দিলাম না, তার এখানে থাকা উচিত। সো আমি এটাকে এক্সপেক্ট করতেছি এখানে দেখবো। কে কে গায়েব হওয়ার পক্ষে? গায়েব হবে কে কে বলছে? কোথায় গেছে সে? সো যে কোনো একটা কনস্ট্যান্ট লেআউটের ভিতরে ভিউকে যদি আপনি কোনো কনস্ট্যান্ট না দেন, সে বাই ডিফল্ট টপ লেফট কর্নারে যে বসে থাকবে। আর কম্পিউটার গ্রাফিক সিস্টেমে আমি যদি এটাকে একটা কোঅর্ডিনেটের সাথে তুলনা করি, তাহলে সেটা কম্পিউটারে মানে এর স্ক্রিন বলেন বা মোবাইলের স্ক্রিন বলেন, এটাই হচ্ছে 0 0 পজিশন। এদিকে হচ্ছে পজিটিভ এক্স, নিচে হচ্ছে পজিটিভ ওয়াই, এদিকে নেগেটিভ এক্স, নেগেটিভ ওয়াই। নেগেটিভ এক্স আর ওয়াই মানে কি? মোবাইলের স্ক্রিনের বাইরে চলে গেছে। তার মানে একটা ভিউ মোবাইলের বাইরে চলে যাবে, ব্যাপারটা তা না। মাইনাস ভ্যালু দিলে আমরা ওটাকে দেখবো না, সিম্পলি দেখবো না। যেমন আপনি একটা হয়তো বা একটা ড্রয়ার বা প্যানেল রাখতে যাচ্ছেন, যেটা শুরুতে মাইনাস ভ্যালু দিলেন, এমন ভাবে দিলেন যেন তার শুরুটা এখানে আর বাকির বডিটা পিছন দিকে এরকম থাকবে। ইউজার যখন কোনো একটা বাটনে প্রেস করবে বা ড্র্যাগ করবে, তখন এক্স এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, সো আমরা মাইনাস ভ্যালু দেই টেম্পোরারি স্ক্রিনের বাইরে রাখার জন্য, বাট স্টিল মাইনাস ভ্যালু ব্যবহার করা যায়। সো কনস্ট্যান্ট দিতে হয়, হ্যাঁ। সো আপনার কনস্ট্যান্ট যে দিবেন, এই যে একটা ভিউয়ের চারপাশে 4টা হ্যান্ডেল থাকে, তাই না? এই হ্যান্ডেল ধরে ধরে দিতে পারেন। সো এখান থেকে একটা দিলেন, প্যারেন্টের সাথে দিলাম, আর টপটাও প্যারেন্টের সাথে দিলাম, সে এখন টপ লেফট কর্নারে চলে আসে, টপ রাইট কর্নারে। এটাকে যদি এখন ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে উপর থেকে 380 এবং ডান থেকে 164। এই যে 380 164, এটা মার্জিন হয়ে গেল একটা। ওকে, আর একটা ভিউকে যে সবসময় প্যারেন্টের সাথে কনস্ট্যান্ট করতে হয় তা না, এর পাশে আরেকটা টেক্সট ভিউ থাকতে পারতো, আপনি এটাকে ওটার মধ্যে দিয়ে দিতে পারতেন। আচ্ছা, আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এটাকে আম, আমি এগুলোকে আবার 0 করে দিচ্ছি, এবং আমি এটারও রাইট লেফট কনস্ট্যান্ট। এবং সো যখন একটা ভিউয়ের 4টা কনস্ট্যান্টই দেওয়া হয়, সে বাই ডিফল্ট সেন্টারে চলে আসে। এখন আরেকটা টেক্সট ভিউ নিতে চাই। এই দেখেন ডান বাম পাশে প্যালেট আছে বিভিন্ন টেক্সটের জন্য, যত ধরনের টেক্সট আছে, টেক্সট রিলেটেড যে ভিউগুলো, সেগুলো সব এখানে পাবেন। বাটন রিলেটেড বিভিন্ন উইজেট, বিভিন্ন লেআউট, বিভিন্ন কন্টেইনার, এটসেট্রা এটসেট্রা। সো আমি যদি আরেকটা টেক্সট নিতে চাই, তো সিম্পলি এই টেক্সটটাকে নিয়ে, সরি এটা না, এই যে একটা টেক্সট ভিউ, এটাকে নিয়ে ড্র্যাগ করে যে কোনো জায়গায় রাখতে পারি, যে কোনো জায়গায়, সাপোজ উপরেই রাখি। সো যখন রাখলাম তখন কোনো কনস্ট্যান্ট নাই, তাই এখানে কনস্ট্যান্ট দিতে হবে না। সো এরকম টেনে হিসেবেও দিতে পারেন, আবার এটাকে সিলেক্ট করে এখান থেকেও দিতে পারেন। এই যে 4টা মাথা 4টা প্লাস দেখাচ্ছে, অর্থাৎ আমাকে এখান থেকে বলতেছে কনস্ট্যান্ট দিয়ে দিতে। আপনি 4 মাথায় এরকম 4টা ক্লিক করেন, 1 2 3 4, অটোমেটিক্যালি নিয়ে নিছে। বিভিন্ন মার্জিন টার্জিন বসায় একাকার অবস্থা, তাই না? আমি আবারও বলতেছি, কনস্ট্যান্ট লেয়ার নিয়ে আমরা ডিটেইলস পরে আলোচনা করব। এখন শুধুমাত্র আমরা একটু বিভিন্ন ভিউগুলো নিয়ে দেখতে চাই যে কি অবস্থা। সো এটাকে আমি আপাতত হরিজন্টাল দুইটাই দিয়ে দিলাম, যেন সেন্টারে থাকে। দুই পাশে যখন শিকল দিয়ে বেঁধে দিব, সে সবসময় হরিজন্টালি সেন্টারে থাকবে। আর বলতেছি এটা ভার্টিক্যালটা প্যারেন্টের সাথে থাকবে, এবং উপর থেকে সাপোজ ধরেন 24 একটা মার্জিন দিয়ে দিলাম। এবং এটার সিলেক্ট করার পর আমি এটার একটা টেক্সট অ্যাট্রিবিউট দিতে চাই। এটা টেক্সট কি হবে? আমি চাইলে কোড থেকেও দিতে পারি। আমি চাইলে যে এই যে টেক্সট, এটা টেক্সট ভিউ না, আমি এটা বললাম এটা হবে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওকে, সো দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
এখান টেক্সট সাইজটা একটু বাড়াই দিতে চাই, যেমন এখানে আমি বলছি টেক্সট সাইজ খুঁজে বের করি। টেক্সট সাইজ এটা 14, তো 14 থেকে সাপোজ ধরেন 20 দিয়ে দিলাম, একটু বাড়লো, বা 24। আচ্ছা বেশি বড় দিলে কি হবে? ভেঙে গেছে, তাই না? আরো বড় দেবো? আরো বড় দিচ্ছি, ক্র্যাশ করাবে না, আপনার স্ক্রিন ক্র্যাশ করাবে না, আপনার ওই মোবাইল এই ভিউ পোর্টের মধ্যে যতটুকু দেখা ততটুকুই দেখবেন, বাকিটা আপনি দেখবেন না। থাক, এত দরকার নাই, একটু কমাই দেই, আপাতত এরকম থাকবে। ওকে, সো আর একটা টেক্সট নিলাম। আর এটার বটম কনস্ট্যান্ট দেওয়া হয় নাই, আমি এক কাজ করতে পারি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটার এই কনস্ট্যান্টটা প্যারেন্টের সাথে আছে না, আমি আগে এটাকে রিমুভ করি, কন্ট্রোল প্রেস করে রিমুভ করে এটার কনস্ট্যান্টটা আমি এটার বটমের সাথে দিয়ে দিই, প্যারেন্টের সাথে না দিয়ে। ওকে, বটমের সাথে দিয়ে দিলাম, এবং এবং একটু উপরে উঠে দিই। সো হয়ে গেল দুইটা টেক্সট। এবার একটা বাটন নেই, আপনারা নিচ্ছেন তো নাকি? রান করতে পারেন না তো কি হয়েছে, নেন, হাত চলে আসবে তো, শুধু দেখলে কোনো লাভ নেই। আমি যা যা করতেছি আপনারাও সেটাই করেন, আপনাদের হয় আমি রান করবো আর কি। আর নেক্সট ক্লাস থেকে অবশ্যই ডাটা কেবলটা নিয়ে আসেন। ওকে, ডাটা কেবল নিয়ে আসবেন, একদম আপনাদের রিয়েল ডিভাইসে রান করে করে দেখবেন। এখন ধরেন এই যে বাটন সেকশন সিলেক্ট করে একটা বাটন নেই, একটা বাটন ড্র্যাগ করে ভিতরে ফেলাই দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের নিচে, একটু সেন্টারে পজিশন করলাম, এটাকে আমি হরিজন্টালি সেন্টারি করি, অর্থাৎ রাইট এবং লেফট দুইটা কনস্ট্যান্টই দিয়ে দেই, এবং এটা টপটা হ্যালো ওয়ার্ল্ডের বটমের সাথে দিয়ে দেই, এবং উপর থেকে একটু মার্জিন দিয়ে দিই 32, এর নিচে থাকলো। কনস্ট্যান্ট লেআউটে কাজ করা কিন্তু খুবই ইজি, কিন্তু এখানে প্রচুর অপশন আছে, একসাথে দেখানো মনেও থাকবে না। ব্যারিয়ার দেওয়া যায়, এটা দেওয়া যায়, ওটা দেওয়া যায়, অনেক কিছু করা যায়, চেইন করা যায়, অনেকগুলো ভিউকে নিয়ে একসাথে গ্রুপিং করা যায়। এবং ইন্টারেস্টিংলি দেখেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্যারেন্টের সাথে, হ্যালো ওয়ার্ল্ড আবার এটার সাথে, বাটন আবার এর সাথে কানেক্টেড। সো আলটিমেটলি আমি যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এটাকে টানি, আশা করা যায় সবগুলোই নিচে নেমে আসবে। খেয়াল করছেন? কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। সেটা বাটন নিছি, আমরা বাটন নেই কেন? প্রেস করার জন্য। এখন যদি একটা রান দেই, তাহলে অবশ্যই একটা বাটন দেখতে পারবেন এবং আপনি প্রেসও করতে পারবেন, কিন্তু কোনো কাজ হবে না। এখন বলেন বাটনটাকে দিয়ে আমরা কি কাজ করাতে পারি? হ্যাঁ, এত তাড়াতাড়ি আজকে অন্য পেজে যাবো না। আচ্ছা, পেজে আরেকটা পেজে যাবো, যান, ঠিক আছে, আপনার কথাও রাখবো না। বেশি কঠিন ঠিক না, করা যায়, সহজই আছে। দেখেন বাটন প্রেস করা যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এখন বাটন প্রেস করলে যে কোনো কাজ হবে, এটা কিভাবে করব? কোন জায়গায় করতে হবে? জাভা না, কটলিন। এই এক্সএমএল ফাইলটা কোন অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচড? মেইন অ্যাক্টিভিটি। তার মানে মেইন অ্যাক্টিভিটি থেকে এই ক্লিক ইভেন্টটা হ্যান্ডেল করতে হবে। আমাকে মেইন অ্যাক্টিভিটি থেকে এই বাটনের ক্লিক ইভেন্টটা হ্যান্ডেল করতে হবে। কিভাবে করা যায়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ে আছে, সবচেয়ে সহজটা দেখে। এই যে বাটন, এই বাটনে দেখবেন নিচের দিকে বাটনটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে যদি স্ক্রল করেন অনেক 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 অনেক, যে অন অন অন, দেখেন অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট আছে, আছে না?
এখানে কি চাই আসলে, কি দিতে হবে? অন ক্লিক কি দিব? এখানে দিতে হবে একটা ফাংশনের নাম, একটা মেথডের নাম দিতে হবে, শুধু নাম। আগে ওই যে পাবলিক ভয়েড ওসব কিছু না, শুধু নাম, এমনকি প্যারামিটারও না, শুধু ফাংশনের নামটা দিতে হবে। যে ফাংশনটা অবশ্যই অবশ্যই থাকতে হবে মেইন অ্যাক্টিভিটির ভিতরে, যেন ওই বাটনটা কল করলে যতবার প্রেস করব ততবার ওই ফাংশনটা কল হয়। তাহলে আমাকে এখানে আগে থেকে একটা ফাংশন বানায় রাখতে হবে তো নাকি? এবং ওই ফাংশনের যেটা এখন বানাবো এই নামটাই ওখানে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখন ফাংশনটা যে বানাবো এটা কি পাবলিক রাখবো না প্রাইভেট রাখবো? প্রাইভেট। আচ্ছা, রিটার্ন টাইপ কি দিব? ও, আর প্যারামিটার কি দিব? প্যারামিটার হিসেবে কিছু নিবে মেথডটা? তার মানে কি, কোনো একটা বাটনে ক্লিক করলে কি মেথড সেটা যদি আপনাদের উপর ছেড়ে দেওয়া যেত, এক একজন এক এক টাইপের মেথড বানাইতো, তাই না? এই জন্য অ্যান্ড্রয়েড এগুলো সব কিছু হ্যান্ডেল করে রেখে দিচ্ছে, অর্থাৎ কোনো একটা ভিউতে ক্লিক করলে সেই মেথডটা কেমন হবে সেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, আপনাদের কিছু করতে হবে না। এগুলাকে আমরা ক্লিক হ্যান্ডলার বলে থাকি। সেটা কিভাবে? কিচ্ছু করতে হবে না, এখানে সুসংহত শর্টকাটটা কাজ করে না, তারপর একবার ট্রাই করে দেখি। যে অন ক্লিকে মেথডের নাম চাচ্ছে তো, যে কোনো একটা নাম দিয়ে দেন, যেমন ক্লিক মি, মেথডের নাম দিলাম কি ক্লিক, সো এন্টার দেই, হয়ে গেল ক্লিক মি। ভালো কথা। আর ক্লিক মি দিলেই কি হয়ে গেল? ক্লিক মি নামে কোনো মেথড আছে? মেথডটা বানাতে হবে না। এক্সাম্পলে যে দেখেন, এই যে বাটন, এই যে ক্লিক মি, এটা এরর দেখাচ্ছে, তাই না? কার্সরটা নিয়ে যান, কি বলে? করেসপন্ডিং মেথড হ্যান্ডলার পাবলিক ভয়েড ক্লিক মি নট ফাউন্ড। এবার বুঝতে পারছেন মেথডটা রিটার্ন টাইপ কি? বা দেখেন এটা ভয়েড মেথড, যদিও জাভা কোড দেখাচ্ছে কিন্তু জাভা কোড, তাই না? কিচ্ছু করতে হবে না, অল্টার এন্টার প্রেস করবেন, অর্থাৎ এই যে এররটা দিচ্ছে কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করবেন, ক্রিয়েট ক্লিক মি ইন মেইন অ্যাক্টিভিটি। মেথড বানাই দিচ্ছে। এই হচ্ছে অ্যাকচুয়াল মেথডের চেহারা, যে প্যারামিটার হিসেবে কি নেয়? ভিউ নেয়, বাটন নেয় না। কিন্তু আমি তো ক্লিক করছি বাটনে, তো হিসাব মতো তো এখানে বাটন থাকা উচিত ছিল না? বাটন না নিয়ে ভিউ নিছে কেন? পলিমরফিজম মনে আছে? ওই যে বলছিলাম সবকিছু প্যারেন্ট টাইপ নিয়ে কাজ করা, কারণ আলটিমেটলি সবই তো ভিউ। টেক্সট ভিউ ভিউ, ইমেজ ভিউ ভিউ, বাটনও ভিউ, এডিট টেক্সটও ভিউ, লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, রিসাইক্লার ভিউ, সবই তো ভিউ। এবং সব কিছুর উপরেই আপনি এরকম অন ক্লিক একটা সেট করতে পারেন। এই জন্য প্যারামিটার হিসেবে ভিউটা দিয়ে দেয়, প্যারেন্ট টাইপ দিয়ে দেয়। এইবার যেহেতু এই মেথডটা, এই বাটনের সাথে আমি একটা অন ক্লিক, অর্থাৎ এই বাটনটাতে ক্লিক করলে এই ইভেন্টটা কে হ্যান্ডেল করবে, আমরা একটা হ্যান্ডলার বানাই নিছি। এই মেথডটাকেই হ্যান্ডলার বলা হয়। এই ধরনের ক্লিক মেথডগুলোকে অন ক্লিক হ্যান্ডলার মেথড বলা হয়। এবার যতবার এই বাটন ক্লিক করব ততবার এই মেথডটা কল হবে। এখন এই মেথডের ভিতরে কি করবেন সেটা আপনার উপর। যেমন আমরা একটা টোস্ট করব, সো আমি টোস্ট টাইপ করতেছি, দেখেন টোস্ট অ্যান্ড্রয়েড ডট উইজেট প্যাকেজের একটা ক্লাস আছে যার নাম টোস্ট। এরপরে ট্যাব প্রেস করতেছি, ট্যাব, কিছুই হলো না। তার মানে এখানে শর্টকাটটা এইভাবে কাজ করবে না, এটাকে সেটিংসে যে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওটা একবারই চলে আসবে, ট্যাব দিলে শর্টকাট একবারে চলে আসতো, কিন্তু আসতেছে না। এটা ইয়া করতে হবে আপনাকে, এটা কোথায় থেকে যেন কনফিগার করে, আচ্ছা মনে নাই এই মুহূর্তে, বাট ম্যানুয়ালি করি। টোস্ট ক্লাসের একটা স্ট্যাটিক মেথড আছে যার নাম মেক টেক্সট। ওকে, ফার্স্ট প্যারামিটার কি চায়? কনটেক্সট কে? তার মানে কনটেক্সট ক্লাসের একটা অবজেক্ট চাচ্ছে।
আমি শুরুতে বলছিলাম না কনটেক্সট যেখানে সেখানে লাগবে। তো কনটেক্সটের অবজেক্ট আছে, আমি এখন কাকে পাস করতে পারি? মেইন অ্যাক্টিভিটি। আমরা এখন মেইন অ্যাক্টিভিটির ভিতরে আছি না? তো মেইন অ্যাক্টিভিটি ওয়ান কাইন্ড অফ কনটেক্সট না? তো আমরা এখানে বলতে পারি দিস, তাই নাকি? ও ও এটাই খুঁজতেছিলাম। সো প্রথমে কনটেক্সটটায় দিস, এবারে কি শো করতে চান মেসেজ? আমি বলছি বাটন ক্লিকড। দেখেন টোস্ট ক্লাসের একটা মেথড, স্ট্যাটিক মেথড মেক টেস্ট, যার প্যারামিটার তিনটা। একটা হচ্ছে কনটেক্সট, দিস দিবেন, দিস বলতে মেইন অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে। এবার হচ্ছে যেই মেসেজটা শো করতে চান সেটা, এবং টেক্সট টোস্টটা কতক্ষণ ধরে শো করবে, দুইটা ভ্যালু দেওয়া যায়, একটা শর্ট আর একটা লং। এবং এই মেক টেস্ট মেথড যেখানে শেষ হয়েছে তারপরে হচ্ছে শো মেথড, তার মানে এই টোস্টটা শো করবে। এই টোস্ট আপনারা বহুত দেখছেন বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সময়, কিন্তু এটার নামই যে টোস্ট এটা হয়তো বা জানতেন না। এখন দেখবেন যে টোস্ট আসলে কোনটা। একটা মেসেজ এসে চলে যাবে আস্তে করে, এটা অনেক সময় দেখেন কিন্তু আপনারা। কি অবস্থা, কাপাকাপি। এই দেখেন বাটন ক্লিকড, এসে কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে, আবার ক্লিক করেন, বাটন ক্লিক। এটাই টোস্ট। টোস্ট সাধারণত আমরা ব্যবহার করি এরকম, বিশেষ করে যখন আমরা অ্যাপ ডেভেলপ করি, কোনো কিছু বাটন ক্লিক করলে বাটনটা ঠিক মতো ক্লিক হচ্ছে কিনা, কোনো একটা ভ্যালু বাটন ক্লিক করার পর কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে, সেই চেঞ্জ ভ্যালুটা দেখার জন্য, বা ইউজারকে কোনো মেসেজ দেখানোর জন্য। বোঝাই যাচ্ছে যে এবারে টোস্ট মেসেজটা কিন্তু সবসময় থাকে না, এটা চলে যায়। সো ইম্পর্টেন্ট ইনফরমেশন কখনো এভাবে দেখাবেন না। ধরেন লগ ইন, এটা হচ্ছে লগ ইন বাটন, সাপোজ লগ ইন বাটন ক্লিক করলো, লগ ইন হইলো না, সার্ভার এরর আসছে, ফেল হয়েছে, আপনি এখানে মেসেজ দেখেন লগ ইন ফেল, বাট এভাবে দেখাবেন না। কারণ ইউজার হয়তো লগ ইন বাটনে ক্লিক করে একটু এদিক সেদিক তাকাইছে, তাকানোর পর সে মেসেজটা দেখে নাই আর, সে বলে কি ব্যাপার হয় না কেন, সে করতেই থাকবে উল্টাপাল্টা। তো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সবসময় ডায়লগ দিয়ে দেখানো উচিত, যেটা সামনে এসে বসে থাকবে, এটা ক্যান্সেল বাটন থাকবে, সে যতক্ষণ না পর্যন্ত বাটন ক্লিক করবে ডায়লগটা যাবে না। আর নর্মাল সাপোজ অ্যাপ চালাতে চালাতে আপনার নেটের কানেকশন গেছে, চলে গেছে, হঠাৎ করে একটা টোস্ট আসবে, ইউর ডিভাইস ইজ নট কানেক্টেড উইথ ইন্টারনেট, বা নো ইন্টারনেট কানেকশন, বা কানেক্টিভিটি লস্ট, এসে চলে গেল। এইসব ছোটখাটো ইনফরমেশন দেখানো যায়। আচ্ছা, তো আরেকটা ছোট কাজ করি, সেটা হচ্ছে বাটন ক্লিক করে শুধু টোস্ট না, সাপোজ আমি চাচ্ছি যে এই বাটনটা ক্লিক করলে এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে অন্য কিছু একটা বসবে। বা মনে করেন যে আমি যখন অ্যাপটা লঞ্চ করব, যে টেক্সট ভিউয়ার ভ্যালু এখন কি আছে, টেক্সট ভিউয়ার ভ্যালু এখন দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড না, থাকবে হচ্ছে 0, সাপোজ, ওকে, 0 থাকবে। যতবার বাটন প্রেস করব এক এক করে বাড়তে থাকবে, 1 2 3 4 এভাবে, তাই না? এটার জন্য কি কি কাজ করতে হবে আমাকে? তার মানে আমাকে এখন যেটা করতে হবে, অ্যাপটা রান করলে প্রথমে ইনিশিয়ালি টেক্সট ভিউয়ের ডিফল্ট ভ্যালু দেওয়া আছে 0, আমি যখন বাটন ক্লিক করব এই 0 মানটা চেঞ্জ হয়ে যাবে 1, যতবার ক্লিক করব ততবার এক এক করে মান বাড়তে থাকবে। এখন এর মান বাড়ানো মানে কি, বাড়ায় আবার টেক্সট ভিউতে সেট করতে হবে না? আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই পারি কাউন্ট নামে, করতে পারি না? ধরেন যে মেইন অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সে var count ইকুয়াল, যার ইনিশিয়াল মান হচ্ছে 0। এখন যতবার বাটন ক্লিক করব প্রত্যেকবার বাড়বে, কোনো সন্দেহ নাই বাড়বে। এটাকে যদি টোস্ট করতে চান চাইলে করতে পারেন, দেখবেন যে প্রত্যেকবার 1 2 3 ভাবে বাড়তেছে। কিন্তু এই ভ্যালুটাকেই তো আবার নতুন আপডেটেড ভ্যালুটাই তো আমাকে এই টেক্সট ভিউতে সেট করতে হবে।
আর টেক্সট ভিউতে তো আছে হচ্ছে আমার এক্সএমএল ফাইলে, তাহলে আমি কি এখান থেকে এক্সএমএল ফাইলে জাম্প দিয়ে চলে যাব? না, বরং এক্সএমএল ফাইলে যে টেক্সট ভিউটা ডিক্লেয়ার করা আছে এইটারই একটা কটলিন অবজেক্ট ক্রিয়েট করব। একটা জিনিস মনে রাখবেন, এক্সএমএল ফাইলে যত ভিউ ব্যবহার করি প্রত্যেকটার করেসপন্ডিং ক্লাস আছে কিন্তু। এই যে কনস্ট্যান্ট লেআউট, আপনি যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করেন কনস্ট্যান্ট লেআউট ক্লাসে নিয়ে যাবে আপনাকে। এই যে কনস্ট্যান্ট লেআউট এক্সটেন্ডস ভিউ গ্রুপ, টেক্সট ভিউ, extends button, extends text view আবার কাকে করে? ভিউ কে। তার মানে বাটন ওয়ান কাইন্ড অফ টেক্সট ভিউ। বাটন কিন্তু ওয়ান কাইন্ড অফ টেক্সট ভিউ। টেক্সট ভিউর ভিতরে যা যা আছে বাটনে তাই আছে, খালি বাটনে ক্লিক করা যাচ্ছে, একটু বর্ডার টর্ডার আলাদা, একটু শেপ টেপ দেওয়া আছে এটসেট্রা। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই টেক্সট ভিউতে এখন প্রোগ্রামেটিক্যালি অ্যাক্সেস করতে হবে, প্রোগ্রামেটিক্যালি ডাটা সেট করতে হবে। সেটার জন্য এই টেক্সট ভিউর একটা রেফারেন্স মেইন অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করতে হবে। আপনি তো একটা টেক্সট ভিউর অবজেক্ট এমনি ক্রিয়েট করতে পারেন এভাবে, সে val টেক্সট ভিউ ইকুয়ালস, এই যে টেক্সট ভিউ ক্লাস যেহেতু আছে, তা ক্লাস থাকলে তো আমরা অবজেক্ট ক্রিয়েট করি না? কনটেক্সট আছে, কনটেক্সট দিয়ে দিই, মনে করেন দিস দিয়ে দিলাম, আমি কিন্তু একটা টেক্সট ভিউর অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি অলরেডি। কিন্তু এই টেক্সট ভিউটা যেটার অবজেক্ট ক্রিয়েট করলাম, এটা কি এই টেক্সট ভিউ? এই টেক্সট ভিউ ওটা এমনি একটা মেমোরিতে ক্রিয়েট হয়ে বসে আছে। এক্সএমএল ফাইলে যেটা ডিফাইন করছি সেটা কিন্তু এটা না, এটা একটা বিচ্ছিন্ন একটা টেক্সট ভিউ যেটা এই মুহূর্তে কোনো লেআউটের সাথেও অ্যাটাচ করা নেই। আমাকে সেই টেক্সট ভিউটাই দরকার যেটা এক্সএমএল ফাইলে। এই ধরনের কাজগুলো করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই টেক্সট ভিউটাকে আইডেন্টিফাই করার জন্য একটা আইডি দিতে হবে। দেখেন এই ভিউয়ের কিন্তু একটা আইডি অলরেডি দেওয়া আছে, এই যে @+id, তারপর হচ্ছে টেক্সট ভিউ 3। আপনি চাইলে এই আইডি চেঞ্জ করতে পারেন, এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। এখান থেকে এখানে কি দিব, মনে করেন এটার নাম দিলাম কাউন্ট টিভি। খেয়াল করে দেখবেন আইডি গুলো যে দিবেন একটা মিনিংফুল এরকম নাম দিবেন। উল্টা পাল্টা টেক্সট ভিউ 1, টেক্সট ভিউ 2 এভাবে যদি দেন, পরে আপনি এটা নিজেই বুঝবেন না যেটা আসলে কি, এই টেক্সট ভিউটা কি শো করতেছে। যেহেতু এটা কাউন্টের মান শো করবে, এই জন্য নাম দিলাম কাউন্ট টিভি, টিভি ফর টেক্সট ভিউ। এটা যদি ইমেজ ভিউ হতো তাহলে দিতাম আইভি। ওকে, সো চেঞ্জ করে এন্টার দেন, রিফ্রেক্ট করতে বলবে, ওকে দেন, আইডি চেঞ্জ হয়ে গেছে এবং এক্সএমএলও চেঞ্জ হয়ে গেছে। এখন আমার টেক্সট ভিউয়ের একটা এই আইডি দিয়ে টেক্সট ভিউয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। সেটা কোথায় করব, কোন জায়গায় করব? এই মেথডের ভিতরে? এখানে করব অন ক্রিয়েটের ভিতরে, একদম উপরে। আমি যদি টেক্সট ভিউয়ের অবজেক্ট এখানে ক্রিয়েট করি, তাহলে এই টেক্সট ভিউটাকে শুধুমাত্র এই মেথডের মধ্যেই ব্যবহার করা যাবে, লোকাল ভেরিয়েবল। আমি যদি এখানে ডিক্লেয়ার করি, তার মানে যতবার বাটন প্রেস করব প্রত্যেকবার নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হবে, সেটাও আমি চাই না। আমি করব গ্লোবালি, গ্লোবালি করব, তাই না? সো আমাকে লিখতে হবে val, নাম দিচ্ছি কাউন্ট টেক্সট ভিউ, যেটা হবে কি টাইপের, টেক্সট ভিউ টাইপের। কিন্তু আমরা জানি যে কটলিনে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি অবশ্যই সেটা অ্যাসাইন করতে হয়, এভাবে আনঅ্যাসাইনড রাখতে পারবো না। পারবো? পারবো না। তাহলে এখানে কি ভ্যালু দিব আমি এখন? এরকমও কিছু করতে পারবো না, কারণ এরকম কিছু করলে তো অন্য টেক্সট ভিউ হয়ে গেল। আমাকে এই টেক্সট ভিউটাকে যদি আসলে এই টেক্সট ভিউ দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়, অবশ্যই সেট কন্টেন্ট ভিউ এর পরে করতে হবে, কারণ সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে এক্সএমএল ফাইলটা, সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে এক্সএমএল ফাইলটা এই অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হবে। অ্যাটাচ হওয়ার পরেই না আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখন এটাকে টেক্সট ভিউটাকে এখানে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি, হবে না কিন্তু, কারণ অ্যাটাচ হওয়ার আগেই আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। অবশ্যই ভিউগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে সেট কন্টেন্ট ভিউ এর পরে। তাহলে এখানে ইনিশিয়ালাইজ করা যাচ্ছে না, তার মানে এটাকে পরে ইনিশিয়ালাইজ করতে হবে।
তাহলে যে ভেরিয়েবল গুলোকে আমি পরে ইনিশিয়ালাইজ করব বাট এখন শুধু ডিক্লেয়ার করে রাখতে চাই সেগুলোর আগে দিবেন let init var। let init মানে কি পরে ইনিশিয়ালাইজ করব আর এগুলো সবসময় var হয় নট var। ওকে, আর আমি চাই যে এই টেক্সট ভিউর অবজেক্টে এই ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকুক, বাইরে অ্যাক্সেস করার দরকার নেই, তাহলে প্রাইভেট দেন, প্রাইভেট let init var। এইবার এই কাউন্ট টেক্সট ভিউ এটাকে ইনিশিয়ালাইজ করি। সো কাউন্ট টেক্সট ভিউ ইকুয়ালস ফাইন্ড ভিউ বাই আইডি, সেই ভিউটাকে খুঁজে নিয়ে আসো যার আইডি হচ্ছে r.id.count। এই সেই আইডি, এই আইডি কিন্তু হয়ে গেল, এই আইডি হচ্ছে এই আইডি, দুইটা ম্যাচ করতে হবে, ম্যাচ না করলে কিন্তু কোনো লাভ নাই। বলতেছি আর আইডি আর লেআউট এগুলো মানেগুলো পরে বলতেছি। তো কাউন্ট টেক্সট ভিউ একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এইবার যতবার ক্লিক মি বাটনটাতে প্রেস করা হবে, মানে বাটনটাতে প্রেস করা হবে ততবার এই মেথডটা করা হবে, কাউন্টের মান এক এক করে বাড়বে এবং এই মানটাই আমাকে এই টেক্সট ভিউতে সেট করতে হবে জাস্ট লাইক দিস। সো কাউন্ট টেক্সট ভিউ ডট টেক্সট ইকুয়ালস কাউন্ট। বাট প্রবলেম হচ্ছে এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? কার্সার নিয়ে গেলেই বলে দিচ্ছি যে টাইপ কাস্টিং না, রিকোয়ার্ড হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স। আমি কি টেক্সট করতে যাচ্ছি? টেক্সট। আর কাউন্ট কি? ইন্টিজার টাইপের। আপনি টেক্সট ভিউতে সরাসরি ইন্টিজার রাখতে পারবেন না, এটাকে স্ট্রিং এ কনভার্ট করে, ক্যারেক্টার সিকোয়েন্স মানে কি? স্ট্রিং ই তো, স্ট্রিং এ কনভার্ট করে রাখতে হবে। কিভাবে স্ট্রিং এ কনভার্ট করব? কটলিনে তো সবকিছু অবজেক্ট। রিয়েল ডিভাইসে রান দিলে আরো দ্রুত রান হয় ইমুলেটর। দেখেন প্রথমে 0 ক্লিক করলাম, 1 2 3 4, আচ্ছা না? অর্থাৎ টেক্সট ভিউর অবজেক্টটা একবারই ক্রিয়েট করলাম, করার পর কাউন্টের মানটা বারবার ওই টেক্সট ভিউতেই সেট করে দিচ্ছি, প্রত্যেকবার নতুন নতুন ভাবে সেট করে দিচ্ছি। এইভাবে আমরা এক্সএমএল ফাইলে ডিফাইন করা কোনো ভিউ এলিমেন্টকে আইডি দিয়ে আমাদের কটলিন ফাইলে বা কটলিন ক্লাসের ভিতরে সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারি ওই আইডি ধরে। এটাকে বলা হয় ভিউ ইনিশিয়ালাইজেশন। ওকে, কি বলা হয়? ভিউ ইনিশিয়ালাইজেশন। আর একটা দুইটা ক্লাস যাক, এরপরে আমরা এইভাবে আর ইনিশিয়ালাইজ ফাইন্ড ভিউ আইডি করব না। না, এটা কিছু রিটার্ন করতেছে না, এখানে রিটার্ন টাইপ অ্যাকচুয়ালি ইউনিট। এই ইউনিট দেওয়া না দেওয়া একই কথা। ওকে, সো এটা এমন একটা ফাংশন যে প্যারামিটার হিসেবে একটা ভিউ নেবে এবং রিটার্ন করবে ভয়েড, এবং এটা অবশ্যই পাবলিক। ওকে, আর কয়েকটা ক্লাস গেলে এই ফাইন্ড ভিউ আইডি আর করবো না, কারণ এখানে ভুল হওয়ার একটা খুবই সম্ভাবনা থাকে। কিরকম সম্ভাবনা দেখেন, সাপোজ আমার টেক্সট ভিউ এখানে দুইটা না, এটা একটা এটা একটা, তাই না? এটাতে আইডি দেওয়া হয়েছে, আর একটা টেক্সট ভিউ এই যে এখানে একটা আইডি আছে, তাই না? এটা সাধারণত কি, এটা এই টেক্সট ভিউটা আমরা কি ব্যবহার করতে, কেন ব্যবহার করতেছি? কোন ইনফরমেশন শো করার জন্য? অনেকটা টাইটেলের বা হেডলাইনের মতো না? তো আমি এটার আইডিটা চেঞ্জ করে একটু দিয়ে দেই যে হেডলাইন। এটা আবার কোথা থেকে আসতেছে, এটা হয়তো বিল্ট ইন কিছু আছে। আমি বলছি যে লেভেল, লেভেল টিভি নাম দিলাম, লেভেল টিভি। ভালো কথা। আমি এখানে যখন কাউন্ট টেক্সট ভিউটাকে ইনিশিয়ালাইজ করতেছি, ভুল করে লেভেল টিভি দিয়ে দিছি। দেওয়ার কথা ছিল কি, কোন আইডি? ভুল করে দিয়ে দিছি কি, লেভেল টিভি।
বা এটা আমরা সবসময় এই ভুলটা সবচেয়ে বেশি কখন হয় জানেন? যখন আমরা কপি পেস্ট করে কাজ করি। যেমন ২ টা টেক্সট ভিউকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটা চেঞ্জ করছি কিন্তু এটা চেঞ্জ করতে আর মনে নাই। তাই না? এখন যদি এটা লেভেল টিভি হয় তাহলে আমি অ্যাকচুয়ালি কোন টেক্সট ভিউর অবজেক্ট ক্রিয়েট করলাম? এইটা আর না এটা? তার মানে কাউন্টের ভ্যালুটা কোথায় বসবে? উপরে বসা শুরু হয়ে যাবে। এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু কম্পাইল টাইমে আমাকে কেউ ভুল ধরায় দিচ্ছে না। রান টাইমে যে আউটপুট দেখার পর যে দেখতেছি যে উল্টাপাল্টা আউটপুট। সো খুবই সিরিয়াস কন্ডিশন, এগুলো খুবই সাবধানে করতে হবে। রান ও বিশ্বাস হচ্ছে না, না? বিশ্বাস হচ্ছে না। প্রথমে তো সবকিছু এটাই থাকবে, এই টেক্সটটাও থাকবে, এখানে জিরোও থাকবে। কিন্তু বাটন ক্লিক করার পর সে জিরোই থাকবে। কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর থাকবে না। ওখানে 1 2 3 4 হওয়া শুরু হয়ে যাবে। কারণ আমি সেই টেক্সট ভিউটাকে ধরে নিয়ে আসছি যার আইডি হচ্ছে ওই যে লেভেল টিম। ও এখন তো জিরো দেখাচ্ছে না, ও নিচে চলে গেছে। কারণ কি? কই আইডি চেঞ্জ করছে এখানে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আইডি চেঞ্জ করা হয়েছে কিন্তু কনস্ট্যান্ট মানে কি একটার সাথে একটা রিলেটেড না? তো যেহেতু আইডি চেঞ্জ হয়ে গেছে এরপরে আর চিনতে পারতেছে না। তো এই কারণে আইডি গুলো যখন পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে চেঞ্জ করবেন, এক্সএমএল ফাইল থেকে না। কারণ এখান থেকে রিফ্র্যাক্ট করে করলে হয় কি সবই হয়ে যায়। তাহলে কি করতে হবে? কোনটার আইডি চেঞ্জ করছিলাম? লেভেল টিভি। এটা আগে কি ছিল? শুধু টেক্সট ভিউ ছিল, রাইট? তাহলে এটা যদি আগের মতন টেক্সট ভিউ রেখে এন্টার রিফ্রেশ দেই তাহলে সব এখনো তো পাচ্ছে না। বাটন কাউন্ট টিভি বা কি একটা যন্ত্রণা। তাহলে বাটন চলে গেছে নিচে, কারণ বাটন বুঝতেছে না। বাটন সে বুঝতেছে না যে কই যাবে। এই যে এই দেখেন এই যে টেক্সট ভিউ, এই যে তার টপ, এটা হচ্ছে টেক্সট ভিউ। ম্যানুয়ালি চেঞ্জ করতে হচ্ছে এগুলো সব। আর একটা জায়গায় বাটন না, আর একটা কে এখানে স্টিল একটা এরর দেখাচ্ছে। এটা কোত্থেকে আসতেছে? 1 এরর 3 ওয়ার্নিং, সেই এররটা কই সেটাই তো বুঝতেছেন। এখন আবার চলে গেছে। আচ্ছা হতে পারে আমার পিসি স্লো। গরম লাগে, এসি ছাড়েন। দেখেন বাটনে ক্লিক করলাম, চেঞ্জ কোথায় হচ্ছে? আচ্ছা, আরেকটা বড় ভুল ধরে দিই। মনে করেন এটা কাউন্ট টিভি থাকলো, আর আপনি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন না এখানে, লেট ইনিট var, যে পরে করবেন, কিন্তু মনে করেন পরে করেন নাই, পরে করতে ভুলে গেছেন। কম্পাইলারকে ঠান্ডা করছেন ঠিকই যে পরে করব, কিন্তু আর করেন নাই। এই অবস্থায় অ্যাপ্লিকেশনটা রান দিলে কি হবে? রান হবে কি হবে না বলেন? ক্র্যাশ করবে। কিন্তু ক্র্যাশ করবে কিনা? শুরুতে ক্র্যাশ করে নাই। যেই মুহূর্তে বাটনে ক্লিক করব, কারণ কম্পাইলারকে বলছিলাম যে আমি এটাকে পরে ইনিশিয়ালাইজ করব, কম্পাইলার বলছে আচ্ছা ঠিক আছে, পরে আর করি নাই। যেই মাত্র বাটন ক্লিক করা হয়েছে এবং এটাকে অ্যাক্সেস করতে গেছি, কম্পাইলার দেখছে এ তো মিথ্যা কথা বলছিল, দিছে বন্ধ করে। এবং যখন এরকম অ্যাপ বন্ধ হয়ে যাবে আপনারা হা হুতাশ করবেন না। অনেকে মাথায় হাত দিয়ে বসে থাকে, এরকম
চুল টুল ঘাটাঘাটি করে। বাটনের নেমটা স্যার চেঞ্জ করে এক্সিট দিয়ে দেব, তাহলে একটা ফিচার হয়ে গেল। ওহ চমৎকার, এটা কিন্তু খুবই ভালো বুদ্ধি দিচ্ছে। মানে ইউজারকে অ্যাপ থেকে বের করবে, ক্র্যাশ করায় বের করবে। আচ্ছা, এখন এরকম এক্সেপশন নাল পয়েন্টার এখানে না, আমার এই অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে কোডই নাই বলতে গেলে, 2-1 লাইন কোড। এজন্য আপনি বুঝতে পারতেছেন যখন কোড হবে 200-300 লাইন বা হাজার হাজার লাইন, তখন এরকম ভাবে যদি ক্র্যাশ করে আপনি বুঝবেন যে কি কারণে ক্র্যাশ করছে। যদি দেখেন যে এরকম অ্যাপ থেকে বের হয়ে গেছে, সাথে সাথে লক ক্যাটে যাবেন। এই যে নিচে দেখেন লক ক্যাট আছে, লক ক্যাট থেকে এখান থেকে এরর সিলেক্ট করবেন। ওকে, সারাক্ষণই লাফালাফি করে করুক, সারাক্ষণই লাফালাফি করে, আপনাকে একটু স্ক্রল করে উপরের দিকে আসতে হবে, বেশি দূর না। ক্র্যাশ করার পরে আসলে অনেকখানি ইয়ে হয়েছে তো, তারপরও মনে করেন যে আরেকবার রান করলে তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকবার রান করি এবং লক ক্যাটে এরর কনসোলটার দিকে তাকায় থাকি। যতক্ষণ রান হয়েছে কোনো সমস্যা নাই, কারণ আমি টেক্সট ভিউকে এখন অ্যাক্সেস করি নাই। যেই মাত্র অ্যাক্সেস করলাম, এই যে fatal exception could not execute method for on click caused by invocation target exception। ওকে, একটু নামটা চেঞ্জ করে দিছে, আপনারা যেটা এক্সপেক্ট করছিলেন নাল পয়েন্টার এক্সেপশন, এটা আসে নাই, কিন্তু এখানে আবার সুন্দর করে বলে দিচ্ছে আনইনিশিয়ালাইজড প্রপার্টি অ্যাক্সেস এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন বলে নাই, নাম দিছে আনইনিশিয়ালাইজড প্রপার্টি অ্যাক্সেস এক্সেপশন। অর্থাৎ আমি এমন একটা প্রপার্টি অ্যাক্সেস করতে গেছি যেটা ইনিশিয়ালাইজ করা হয় নাই। এবং এখানে সুন্দর করে বলেও দিছে যে লেট ইনিট প্রপার্টি কাউন্ট টেক্সট ভিউ হ্যাজ নট বিন। তো অবশ্যই যখন দেখবেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় অ্যাপ থেকে এরকম বের করে দিবে আপনাকে, সাথে সাথে আপনার লক ক্যাটে এরর কনসোল সিলেক্ট করে ঘাটাঘাটি করে দেখতে হবে যেরকম কজড বাই কোথায় লেখা আছে, এবং এখানে কিন্তু লাইন নাম্বার সহ বলে দিচ্ছে যে কোন লাইনের সমস্যা। এই যে 20 নম্বর লাইনে, অর্থাৎ এই জায়গাটা সমস্যা যখনই অ্যাক্সেস করতে গেছি তখন। ওকে, এখন আপনারা তো রান টান করতে পারতেছেন না মনে হয়, কিন্তু কোড করতে তো সমস্যা নেই। অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রবলেম। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট কাজ দেই, সেটা হচ্ছে আমার এখন একটাই বাটন আছে, যেই বাটন দিয়ে কাউন্টের মানটা বাড়তেছে। আর একটা বাটন নেন, পাশে রাখবেন, বাটনের নামগুলো চেঞ্জ করে দিবেন। একটা হচ্ছে ইনক্রিজ, আর একটা বাটনের নাম ডিক্রিজ, যেটা ক্লিক করলে মাইনাস হতে থাকবে। আর একটা বাটন থাকবে রিসেট, যেটা ক্লিক করলে আবার 0 হয়ে যাবে। দেখি করেন তো।